মাস শেষে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম। বাজেটে মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি চান নির্দিষ্ট আয়ের মানুষ। শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর প্রত্যাশা। 400 টাকার কাম করছি, 100 টাকা গাড়ি জমা, 300 টাকা তাই 300 টাকা তো আমারই না, তো আমার ফ্যামিলি খাইব। আয়ের সাথে ব্যয়ের হিসাব তো আমাদের মেলে না। সরকারের স্কিল শেখার এদিকে বেশি নজর দেওয়া দরকার। সঠিক ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। কর জিনিসটা স্কেল অনুযায়ী কমানোর দরকার আছে। নতুন বাজেটে 13 অগ্রাধিকার, সমতা ভিত্তিক উন্নয়নই লক্ষ্য। মেগা প্রকল্পের নামে হবে না দুর্নীতি, প্রতিশ্রুতি অর্থ উপদেষ্টার। সংকট থেকে উত্তরণের সকল কর্মসূচি আগামী বাজেটে থাকবে। মানবিক রাষ্ট্র যদি করতে হয়, মোট দেশজ উৎপাদনের 5% পর্যন্ত শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে ব্যয় হবে। আমরা মেগা গিগা প্রকল্পের গিগা দুর্নীতিতে মত নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্টে দেশ বিদেশে বারবার অপতৎপরতা। সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রযুক্তি সমৃদ্ধ করার উদ্যোগ। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে অনেকে। পুশ ইন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি। যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ সরকার, বলছে 11 দল। 2 দিনের কর্মসূচি ঘোষণা। 6 নবজাতকের মৃত্যু নিয়ে 8 দিন হাসপাতালের জবাব পুরোপুরি অস্পষ্ট। সন্তুষ্ট নয় সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শিগগিরই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। হরমুজে হেলিকপ্টার হারিয়ে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের। বাহরাইনে মার্কিন নৌবহর ও জর্ডানে বিমান ঘাঁটিতে পাল্টা আঘাত। বিদেশি বাহিনীকে সরে যেতে সতর্কবার্তা। এবং মাঠে নেমে মেসির গোল, আইসল্যান্ডকে বড় ব্যবধানে হারলো আর্জেন্টিনা। 2 জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলো আলবিসেরেস তারা। অপেক্ষা এখন বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু। শুরুতেই বাজেট প্রসঙ্গ। বাজেটের পরই বেশিরভাগ সময় বাড়ে নিত্যপণ্যের দাম, যার প্রভাব পড়ে জনজীবনে। তাই শ্রমিক, ছাত্র থেকে খেটে খাওয়া মানুষ সবারই চোখ বাজেটে। তারা চান স্বস্তিতে বেঁচে থাকার নিশ্চয়তা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। সাইফুল ইসলামের রিপোর্ট। জীবিকার টানে নরসিংদী থেকে সপ্তাহে কয়েকদিনের জন্য রাজধানীতে আসেন মোহাম্মদ আলী। 3 চাকার রিকশার প্যাডেলে চলে তার সংসার। জিডিপি, মূল্যস্ফীতি এসব তত্ত্ব বোঝেন না মোহাম্মদ আলী। তার কাছে বাজেট মানে বাজারের ফর্দের সাথে মিলুক প্রতিদিনকার খরচের হিসাব। জিনিসপত্রের দাম বেশি। ওই কালকা 400 টাকার কাম করছি, 100 টাকা গাড়ি জমা, 300 টাকা তাই 300 টাকা তো আমারই না, তো আমার ফ্যামিলি খাইব কি। আয় ব্যয়ের সাথে মাসের হিসাব মেলে না চাকরিজীবী ও ছোট ব্যবসায়ী পরিবারের। তাদের উপর আছে ব্যক্তি আয়করের মতো প্রত্যক্ষ করের চাপও। যদিও 2026-27 অর্থ বছরের বাজেটে তেমন বাড়ছে না করমুক্ত আয়সীমা। কর জিনিসটা স্কেল অনুযায়ী কমানোর দরকার আছে। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে চাপে পড়ছেন নির্দিষ্ট আয়ের মানুষ। তাই আসছে বাজেটে নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যেই রাখাই তাদের প্রধান দাবি। আয়ের সাথে ব্যয়ের হিসাব তো আমাদের মেলে না। কারণ আমরা এখন যে দ্রব্যমূল্যের যুদ্ধগতি, তাতে তো আমরা চলতে পারি না। শিক্ষা খাত যেন উপেক্ষিত না থাকে এবারের বাজেটে, সে নিশ্চয়তা চায় শিক্ষার্থীরা। সরকারের ব্যয় হচ্ছে, ফ্যামিলি থেকে টাকা পয়সা খরচ করতেছে, কিন্তু যেই মূল চাহিদাটা আমাদের কোনো স্কিল শেখা হচ্ছে না। সরকারের স্কিল শেখার এদিকে বেশি নজর দেওয়া দরকার। বরাদ্দ বাড়ুক স্বাস্থ্য খাতে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা চান হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার নিশ্চয়তা। স্বাস্থ্য খাতে বাজেট আছে, কিন্তু সঠিক ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। 999-এ কল করলে অ্যাম্বুলেন্স আসে আমরা জানি, কিন্তু সেটা কতটুকু সময় আসে, এই আশাটা নিশ্চিত করা। দিন শেষে স্বস্তিতে ঘরে ফেরার নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। নাগরিক নিরাপত্তায় থাকুক পর্যাপ্ত বরাদ্দ। নিরাপত্তাহীনতায় আছি আমরা, ওই বিষয়গুলো বেশি। মানে আমার মনে হয় যে একটু আইন শৃঙ্খলা বাহিনী, তাদের ভিতরে শৃঙ্খলা বা তাদের চেইন অফ কমান্ড যেটা একটু বাড়ানো উচিত। জুলাই অভ্যুত্থানের পর যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মানুষ, নতুন সরকারের বাজেটে তার প্রতিফলন থাকুক এমন প্রত্যাশা সকলের। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা, সকলেরই প্রত্যাশা 2026-27 অর্থবছরের বাজেট হবে জনবান্ধব ও বাস্তবমুখী।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি থাকবে জীবনমান উন্নয়নের রোডম্যাপ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কাল উপস্থাপন করা হবে নতুন সরকারের 2026-27 অর্থ বছরের বাজেট। বিএনপি নির্বাচনী ইশতেহার সহ অগ্রাধিকার পাবে 13টি বিষয়। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের সঙ্গে বাড়ছে ভাতাভোগী ও ভাতা। সমতাভিত্তিক উন্নয়ন দর্শনে এবারের বাজেটে মেগা প্রকল্পের নামে দুর্নীতির সুযোগ রাখা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। 6.5% প্রবৃদ্ধিতে আগামী অর্থ বছরে দেশের জিডিপি 68,31,633 কোটি টাকায় উন্নীত করতে চায় বর্তমান সরকার। আর প্রবৃদ্ধির ধারা ত্বরান্বিত করে 2034 সালের মধ্যে তা প্রায় দ্বিগুণ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জন সহ 13টি অগ্রাধিকারে সাজানো হচ্ছে আগামী অর্থ বছরের বাজেট। $1 ট্রিলিয়ন ইকোনমিকে টার্গেট করে আগামী বছর 6.5% বললেন না প্রবৃদ্ধি। এটা কিভাবে অর্জিত হবে? গ্যাস নাই, ফার্টিলাইজারের সংকট, তেলের সংকট। এই পরিস্থিতিতে এই ধরনের প্রবৃদ্ধি অর্জনের জন্য তো আপনার বিনিয়োগের বৃদ্ধি লাগবে। আসছে বাজেটে তুলে ধরা হবে 5 বছর মেয়াদী সরকারের কর্মকৌশল, যেমন করমুক্ত আয়সীমা বেড়ে 2030-31 অর্থ বছরে কত হবে সাধারণ মানুষ তা জানতে পারবেন এবারই। সমতার দর্শনে দেশকে এগিয়ে নেয়ার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে থাকছে সর্বোচ্চ গুরুত্ব। অঞ্চলভিত্তিক উন্নয়ন সম্প্রসারণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ 1,16,000 কোটি টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 1,45,000 কোটি টাকা। বাড়ানো হবে ভাতাভোগী ও ভাতার পরিমাণও। অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প বলে কিছু নাই, সেইখান থেকে তো আপনাকে গড়ে তুলতে হবে। তার মানে আমাদের বক্তব্য কিন্তু সব খাতের জন্য, সব শিল্পের জন্য। চট্টগ্রামকে আমরা লজিস্টিক হাবে নিয়ে যেতে চাই। ঢাকা তো একটা কেন্দ্র আছে এবং ঢাকার অন্যান্য ফরিদপুর বা অন্যান্য অঞ্চলেও আমরা বড় ধরনের পরিবর্তন করতে চাই। তার মানে সব অঞ্চলের জন্য উন্নয়ন। সেই জন্যেই আমাদের ইশতেহারে কিন্তু সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের কথা বলা হয়েছে। তবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার স্পষ্ট বার্তা, নীতিকৌশল সাজিয়ে লুটপাট করতে কোনো মেগা প্রকল্প থাকছে না আসছে অর্থ বছরে। এটা সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সব খাতের জন্য বাংলাদেশ, সব প্রসার জন্য বাংলাদেশ। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, এটা তো একটা আইকনিক ব্যাপার। সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, হাওর। তৃতীয় হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় স্কিল বাংলাদেশ, কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। এগুলো হচ্ছে মানুষের পরিবর্তনকারী, ট্রান্সফরমেটিভ চেঞ্জ। আমরা মেগা গিগা প্রকল্পের গিগা দুর্নীতিতে নাই। ব্যবসা বান্ধব আগামী অর্থ বছরের বাজেটে নিত্যপণ্যের বাজারে জনগণকে স্বস্তি দিতে ভ্যাট ট্যাক্স কমানো ও অব্যাহতি দেওয়ার পথে বর্তমান সরকার হাঁটবে বলেও জানান অর্থ উপদেষ্টা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্ট করতে দেশ বিদেশে বারবার অপতৎপরতা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনায় সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে প্রযুক্তি নির্ভর বাহিনী গড়ে তুলতে সরকার সচেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী। 1988 সাল থেকে জাতিসংঘের অধীনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে বাংলাদেশ। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে এবারও পালন করা হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শান্তিরক্ষীদের অবদান স্মরণ করে শহীদ শান্তিরক্ষী পরিবার ও আহত শান্তিরক্ষীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে 175 জন শহীদ পরিবার এবং আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান অনস্বীকার্য। ভবিষ্যতেও শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন সরকার প্রধান। শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে শহীদদের এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ।
সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্ট করতে দেশ বিদেশে বারবার অপতৎপরতা হয়েছে মন্তব্য করে অতীত চর্চা নয় বরং তা থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সমহিমায় নিজেদের প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে এই গৌরব অক্ষুণ্ণ রেখে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান। সেনাবাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি বিশ্বাস করি এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয় সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। প্রতি বছর 29 মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করা হলেও ঈদুল আজহার ছুটির কারণে বুধবার সেনানিবাসে আয়োজন করা হয় এই আলোচনার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে নারী পুরুষদের। তাদের ঠেলে পাঠানোর শঙ্কায় বেনাপোল সীমান্তে বিজিবি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে পুশিন ঠেকাতে অন্যান্য সীমান্তেও কড়া অবস্থানে বিজিবি 26 জেলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। পাহারা আর সতর্কতায় এখন সদা জাগ্রত বাংলাদেশ ভারত সীমান্ত। চলছে বিজিবির টহল ও কড়া নজরদারি। বিএসএফ এর অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করতে মরিয়া সীমান্তবাসী মানুষও। বেনাপোল সীমান্তে দেখা দিয়েছে পুশিনের নতুন আতঙ্ক। অভিযোগ উঠেছে সীমান্তের ওপারে বেশ কয়েকজন ভারতীয়কে বাংলাদেশি উল্লেখ করে ঠেলে পাঠাতে হোল্ডিং সেন্টারে জড়ো করছে বিএসএফ। যদিও এই প্রচেষ্টা ঠেকিয়ে দিতে অতিরিক্ত জনবল মোতায়েন করেছে বিজিবি। এছাড়া সাদা পোশাকে চলছে গোয়েন্দা নজরদারি। বিএসএফ পুশিং 2000 জন দিয়ে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষরা একটা উদ্বিগ্নে দিন কাটাচ্ছে। এদিকে জামালপুরের রামরামপুর সীমান্তে একজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। প্রতিরোধ করে বিজিবি ও এলাকাবাসী। 30 মিনিট পতাকা বৈঠকেও কোনো সুরাহা না হওয়ায় ষাটঊর্ধ্ব ওই প্রবীণের ঠাঁই হয় শূন্য রেখায়। লালমনিরহাট সীমান্তে পুশিনের চেষ্টায় বাধা পেয়ে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পঞ্চগড় সহ 26 জেলায় বাড়তি সতর্কতার পাশাপাশি চলছে সচেতনতামূলক প্রচার। 2টা গেট আছে, আমরা সব সময় ফলো করি বা লক্ষ্য করি, কোনো মানুষ এখানে পার করে দিতে পারবে না। বিজিবি ভাইয়েরা টহল দিতেছে, পাহারা দিতেছে, আমরাও বর্ডারে পাহারা দিচ্ছি। এছাড়া ঝড় বৃষ্টি উপেক্ষা করে পুশিন ঠেকাতে রাতেও বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছে হিলি সীমান্তে। কাঁটাতার নেই বা অরক্ষিত এমন এলাকায় পর্যবেক্ষণ চলছে সিসি ক্যামেরায়। ভারতের সঙ্গে বাংলাদেশের 4487 কিলোমিটার সীমান্তের অধিকাংশই পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে। বাকি সীমান্তগুলো ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসামের সঙ্গে। গেল বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা দেন অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে। এরপর থেকেই পুশিন করতে বেপরোয়া বিএসএফ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে নওগাঁর পৌষা সীমান্তে আছেন সহকর্মী এমআর রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আন্তর্জাতিক নিয়ম নীতি তোয়াক্কা না করে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশি তকমা দিয়ে যে বাংলাদেশি এর মধ্যে এই সীমান্তগুলোতে ঠেলে দেওয়া হচ্ছে, সেই সীমান্ত ধারাবাহিকতা পয়েন্টের আমরা দেখছিলাম নওগাঁতে গত 2 দিনে অন্তত 2টি সীমান্ত যে উপজেলায় 2বার পুশিং করা হয়েছিল এবং 17 জনকে সাপার সীমান্তে পুশিং করা হয়েছে, পরে আবার সেটা পুশব্যাক করা হয়েছে। অন্যদিকে নিতপুর সীমান্তে 25 জনকে এনে রাখা হয়েছিল, তাদেরকে বিভিন্নভাবে প্রতিরোধ গড়ে তোলার কারণে সেটা ব্যর্থ হয়। এই মুহূর্তে সীমান্তে সর্বোচ্চ পরিমাণে শক্ত নজরদারি
16 এবং 14 বিজিবির 2টি ইউনিট তারাই মূলত এই সীমান্তের শক্ত নজরদারি, সেই সঙ্গে গ্রামবাসী রয়েছে। এবং এখানে আমরা দেখছিলাম সীমান্তের যে লাগোয়া পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলোতে রাতে এবং দিনে সমান তালে কিন্তু এই শক্ত প্রতিরোধের মাধ্যমে ভারতের পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে, এই নওগাঁর পার্শ্ববর্তী হবিপুর থানা, আমরা যতদূর জানতে পারছি সেখান থেকেই পরপর কয়েকটি ধাপে তারা এই শক্ত প্রতিরোধের মাধ্যমে যদিও পারেনি, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাতে এই অপচেষ্টাটা আরো প্রকট হয়ে উঠছে। এবং এখানে বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সীমান্ত এলাকাগুলোতে একদিকে তারা মাইকিং করেছে, গ্রামবাসী সতর্ক রয়েছে, এই সতর্কতা সব মিলে কিন্তু একটা শক্ত বলয়, এই বলয় ভেদ করেও তারা মাঝে মধ্যে এই অপতৎপরতা চালানোর চেষ্টা করছে এবং এই চেষ্টাকে প্রতিরোধ করাই এখন প্রধান কাজ বা প্রধান এখানে সাবজেক্ট হিসাবে আমরা দেখছি। এবং গ্রামবাসীদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই মুহূর্তে প্রত্যেকেই কিন্তু তাদের দিক থেকে এই পুশিং ব্যবস্থা প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল সার্বিক নওগাঁ সীমান্তে পুশিং ব্যবস্থার খবর আমার কাছে। সরাসরি যুক্ত হয়েছিলাম নওগাঁর পোরশা থেকে। পুশিং ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে 11 দল। রাজধানী মগবাজারে সংবাদ সম্মেলনে জোট নেতারা বলেন, সরকারের 100 দিনে উদ্বেগজনক হারে বাড়ছে সীমান্তে অস্থিরতা। প্রতিবাদে 12 জুন সীমান্তবর্তী জেলা ও 15 জুন রাজধানীতে বিক্ষোভ করবে 11 দল। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। পুশিং, সীমান্ত হত্যা সহ নানা ইস্যুতে বুধবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে 11 দলীয় জোট। এতে অংশ নেন জোটের শীর্ষ নেতারা। বিএনপি সরকারের 100 দিনের চিত্র তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, সীমান্ত অস্থিরতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পুশিংয়ের পাশাপাশি আশঙ্কাজনক হারে বেড়েছে সীমান্ত হত্যাও। দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সীমান্তে মার্চ, এপ্রিল ও মে 3 মাসে 50-এরও অধিক স্পটে সীমান্ত এলাকায় পুশিংয়ের ঘটনা ঘটেছে। সেখানে 2479 জনকে পুশিং করার চেষ্টা হয়েছে। এই 100 দিন বিএনপির শাসনকালে 19 জন নিরীহ বাংলাদেশি মানুষ ভারতীয় বাহিনীর বিএসএফের গুলিতে নিহত হয়, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে 24 জন। পুশিং বন্ধে সরকার ব্যর্থ এমন মন্তব্য করে জোটের নেতারা বলেন, নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের না হলে এ সংকট সমাধান সম্ভব নয়। মন্ত্রীদের বিভিন্ন বক্তব্যের সমালোচনাও করেন তারা। মন্ত্রীদের এই দায়িত্বশীল জায়গা থেকে যখন কথা বলবেন, সংজ্ঞায়িত করবেন, ওনাদের মনে রাখতে হবে যে উনি বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার। কিন্তু বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো, ভারতীয় মিলিটারি মতো হয়ে গেছে। এ ধরনের বক্তব্য বাংলাদেশে কোনো মন্ত্রী দিতে পারে, এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। প্রায় 60,000 বিজিবি হলো বর্ডারে ডেপ্লয়মেন্ট হয়েছে। আমরা মনে করি সরকার আরও শক্তিশালী পদক্ষেপ নেবে, কারণ আমাদের বিজিবিকে যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে পুশিং রোখা আমাদের সম্ভব নয়। সংবাদ সম্মেলনে 12 জুন সীমান্তবর্তী জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ সভা ও 15 জুন রাজধানীতে সমাবেশের ঘোষণা দেয় 11 দলীয় জোট। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, বিয়ে করে অপরাধ করেননি ক্রিকেটার নাসির ও বিমানবালা তামিমা। ব্যভিচার ও মানহানির অভিযোগে সাবেক স্বামীর করা মামলায় দুজনই খালাস। ছয় নবজাতকের মৃত্যু নিয়ে আদ্দিন হাসপাতালের জবাবে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, হাসপাতালটির দেয়া সব তথ্যই অস্পষ্ট। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 6 নবজাতক। এ ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হওয়ায় তৎপর হয়ে ওঠে সরকার। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল হবে না জানতে চেয়ে প্রতিষ্ঠানটিকে বৃহস্পতিবার শোকজ করে রোববার বিকেল 5টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও 2 দিন সময় দিয়ে মঙ্গলবার জবাব দিতে বলা হয়। গত 4 জুন
তদন্ত প্রতিবেদন প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান 6 নবজাতকের মৃত্যুতে 8 দিনের অবহেলা স্পষ্ট। শোকজের জবাব ইস্যুতে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন 8 দিন হাসপাতালের কারণ দর্শানোর জবাবে সরকার সন্তুষ্ট নয়। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। সবই বেগ এগুলি অপ্রয়োজনীয় কথাবার্তা লিখেছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে 8 দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। গত 27 মে ঈদের ছুটির মধ্যে 8 দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকদের অপেক্ষা হাম বিশেষায়িত আইসিইউর সামনে। নতুন আতঙ্ক লাইফ সাপোর্ট। দীর্ঘদিন ধরে চিকিৎসা নেয়ার পরও সুস্থ না হওয়ায় দুশ্চিন্তায় তারা। যথাসময়ে টিকা না দেয়ায় জটিল পরিস্থিতি হয়েছে অনেকের। চিকিৎসকরা বলছেন সিভিয়ার নিউমোনিয়ায় লাইফ সাপোর্ট লাগছে অনেক শিশুর। আজকে 9 দিন 10 দিন ধরে আসছি, তারা বলছে প্রথম দিনে ইকু আমি সিরিয়ালে লাইতেছি। নার্স ডাক্তার কাছে বলছি আমি প্রাইভেটে ইকুটা করাই আনি, আপনারা ইকু অনুযায়ী পরীক্ষা চালান, তাও আমার বাইরে যাইতেও দিছে না। 4 মাসের আদিয়ান 9 দিন ধরে যুদ্ধ করছে হামের সঙ্গে। 8 দিন আইসোলেশন ওয়ার্ডে থাকার পর এখন আইসিইউতে রাখতে হবে লাইফ সাপোর্টেও। এতেই অন্ধকার নেমে আসে আদিয়ানের পরিবারে। আসার পরের থেকে তার মুখ দিয়ে আর কোনো হাসি নাই। ঠান্ডা কাশি হয়েছিল, পরে থেকে শ্বাস বেড়ে গেছিল, তারপরে থেকে আবার জ্বর হয়েছে, জ্বরে থেকে আবার র্যাশ বেরিয়েছে। হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুরই আছে শারীরিক অন্য জটিলতা। কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলেও গুরুত্ব না দেয়ায় পড়তে হয়েছে সংকটাপন্ন অবস্থায়। আরও ভয়ঙ্কর বিষয়, হাম এত গুরুতর হওয়ার পরও টিকা দেননি অনেক অভিভাবক। না আমি টিকা দেয়নি। 2 মাস 3 মাস ভালোই ছিল, তারপর থেকেই অসুস্থ। এখন এই হাম সারলেই হাট ফার্নিশনে ডাক্তার দেখা সার্জারি করতেছে। আগে সুস্থ হয়ে বাড়ি ফেরাদের কেউ কেউ আবারও অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন। এর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন সিভিয়ার নিউমোনিয়া, যা বিকল করে দিতে পারে শিশুর ফুসফুস। হামে আক্রান্ত হওয়ার জন্য তার যেহেতু ডিপ্রেসড হয়ে গেছে বা সাপ্রেস হয়ে গেছে, এই জন্য এই ভাইরাস দিয়ে আবার তার নিউমোনিয়া হচ্ছে, ডায়রিয়া হচ্ছে। ইমিউনো ডিপ্রেশনকে এর নিজেও আবার কমায় দেয়, মিজেলসে কমছে, আবার অ্যাডেনো ভাইরাস বা পোকা ভাইরাসও আবার কমায় দেয়। এই ডাবল অ্যাকশনের জন্য তার ইমিউনিটি আরও সাপ্রেসড। পুনরায় অসুস্থ হওয়া ঠেকাতে বাড়ি ফেরার পর চিকিৎসকের পরামর্শে পুষ্টিকর খাবার, ভিটামিন ও জিঙ্ক খাওয়ানোর পরামর্শ শিশু রোগ বিশেষজ্ঞের। 4 থেকে 6 সপ্তাহ পরে তার নিজের ইমিউনিটিতে ফিরে আসে। আর সেই সাথে আমরা কিছু ভিটামিন ডি, জিঙ্ক এগুলো দিই। ভালো হাই প্রোটিন ডায়েট খেতে বলে নিজের ইমিউনিটিকে একটু বুস্ট আপ করার জন্য। 15 মার্চ থেকে দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 630 আর আক্রান্ত 90,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরও থাকছে ময়মনসিংহে বগি উদ্ধারে গিয়ে লাইনচ্যুত রিলিফ ট্রেনও 3.5 ঘন্টা পর চলাচল স্বাভাবিক। পিরোজপুরে ট্রাক সহ বেইলি ব্রিজ খালে শত শত যানবাহন আটকে চরম ভোগান্তি। বৃক্ষরোপণ কর্মসূচিকে সবুজ বিপ্লবে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি বলেন, দেশের সমস্যা সমাধানে শিক্ষক শিক্ষার্থীদের অবদান রাখা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বরে নিম গাছ লাগানোর মধ্য দিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচিতে যোগ দেন তিনি। এছাড়াও অংশ নেন বার্ষিক ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে প্রতিযোগিতা অনুষ্ঠানেও। বৃক্ষরোপণকে গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক ও সামাজিকভাবে সবুজ বিপ্লবে রূপ দেওয়ার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়।
এ সময় দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করতে শিক্ষক শিক্ষার্থীরা বড় ধরনের অবদান রাখতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর পত্নী। সায়েন্টিফিক ইনোভেশনের দ্বারা দেশের মানুষের বহু কষ্ট লাঘব করা যায়। বিজ্ঞান চিন্তায় মগ্ন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীরা সারা দেশের তথা গোটা বিশ্বের ভরসা। তাদের বিজ্ঞান চিন্তায় ভর করে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। মেধা প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার তাগিদ দেন ডাক্তার জুবাইদা রহমান। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রেকর্ড ভাঙা তাপমাত্রা, দীর্ঘস্থায়ী খরা আর অস্বাভাবিক বৃষ্টিপাতের মধ্যেই বাড়ছে এল নিনো নিয়ে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত এই প্রাকৃতিক ঘটনা শুধু আবহাওয়াকেই নয়, প্রভাব ফেলতে পারে জনস্বাস্থ্যেও। বাড়তে পারে তাপজনিত, মশাবাহিত ও পানিবাহিত রোগের ঝুঁকি। ছড়িয়ে পড়তে পারে নতুন নতুন রোগ। মহামারীর শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। এল নিনো প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যার প্রভাবে বিশ্বজুড়ে দেখা দেয় চরম আবহাওয়ার ঘটনা, আর এর সরাসরি প্রভাব পড়ে মানুষের স্বাস্থ্যেও। বৈশ্বিক গবেষণা বলছে, এল নিনোর কারণে তাপদাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়তে পারে। এতে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বাড়বে। চরম তাপমাত্রায় অনেক ক্ষেত্রে প্রাণঘাতীও হতে পারে। এল নিনোর প্রভাবে স্বল্প সময়ে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের বিস্তার বাড়িয়ে দিতে পারে। এছাড়া বন্যা ও দূষিত পানির সংস্পর্শ বাড়লে ডায়রিয়া, কলেরা এবং অন্যান্য পানিবাহিত রোগও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে স্বাস্থ্য খাতের ওপর বাড়তে পারে অতিরিক্ত চাপ। হিটের সাথে যে হেলথের যে ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ছে, ব্যাকটেরিয়াল ডিজিজ বাড়ছে, ডেঙ্গু, চিকনগুনিয়া সেটা কমন ডিজিজে পরিণত হচ্ছে। আমরা মনে করতাম হাম একটা নির্দিষ্ট এইজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখন দেখছি জানি এইজের বাইরেও আক্রান্ত হচ্ছে। তার মানে আমাদের নতুনভাবে গবেষণা করা দরকার যে এইটার সাথে তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্পর্ক আছে কিনা। শুধু তাপমাত্রা বৃদ্ধি সেটা না, অথবা বৃষ্টিপাত হচ্ছে সেটা না, স্বাস্থ্য বিশেষ করে সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যদি আমরা জানি তাহলে আমরা মেজার্সগুলো নিতে পারবো। তবে উদ্বেগ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে রোগ জীবাণুর বিস্তারের ধরনও বদলে যেতে পারে। দেখা দিতে পারে নতুন রোগ, আবার পুরনো রোগও ফিরে আসতে পারে নতুন রূপে। নিউমোনিয়া, ভাইরাল রোগ বাড়তে পারে, অথবা যে ভাইরাস আমরা যেমন করোনা আগে ছিল না, আমরা দেখতে পেলাম এরকম কিছু ভাইরাসের আক্রমণ তৈরি হয়। আবার অন্যদিকে আমাদের চিরচেনা যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটাও কিন্তু মারাত্মক হয়ে আসতে পারে। তাপমাত্রা যখন অনেক বেড়ে যায় বা কমে যায়, তখন স্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত হচ্ছে কি আগাম সতর্কতা জারি করা। করোনা মহামারী দেখিয়েছে একটি নতুন রোগ কত দ্রুত বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, পরিবেশগত ভারসাম্যহীনতা ও চরম আবহাওয়ার ঘটনা ভবিষ্যতে নতুন মহামারীর ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। রোটা ভাইরাসের প্রাদুর্ভাব মহামারী আকারে দেখা দিতে পারে শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে, অথবা নিউমোনিয়ার ক্ষেত্রে, অথবা এমন কোনো অজানা ভাইরাসও নতুন করে সংক্রমণ করতে পারে। তাই এল নিনোর প্রভাব মোকাবেলায় তাপ প্রবাহকে দুর্যোগ হিসেবে স্বীকৃতি, আগাম সতর্কতা জারি এবং স্বাস্থ্য খাতের প্রস্তুতি জোরদারের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ব্যভিচার ও মানহানির অভিযোগে সাবেক স্বামীর করা মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির ও বিমানবালা তামিমা। প্রায় 5 বছরের আইনি লড়াই শেষে রায় দেন ঢাকার সিএমএম আদালত। নাসিরের সঙ্গে তামিমার বিয়েকেও বৈধ ঘোষণা দেন বিচারক। 2021 সালের 14 ফেব্রুয়ারি বিমানবালা তামিমা সুলতানাকে বিয়ে করার কথা জানান ক্রিকেটার নাসির হোসেন। তবে বিয়ের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তামিমার প্রথম স্বামী রাকিব হোসেন। অভিযোগ করেন, তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন এই বিমানবালা। ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। প্রায় 5 বছরের আইনি লড়াই শেষে বুধবার মামলার রায় ঘোষণা করেন ঢাকার সিএমএম আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাসির তামিমাকে খালাস দেন আদালত। মাননীয় আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়ে ফাইন্ডিংস দেন যে এই তালাকটা যথাযথভাবে তামিমা সুলতানা তার আগের হাজব্যান্ড অর্থাৎ রাকিব হোসেনকে দিয়ে তারপর ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ফলে এই দুটো মোটা দাগে ফাইন্ডিংসের উপর মাননীয় আদালত
তার রায় ঘোষণা করেছেন অপারেটিভ পার্ট হতে যে 2 জন আসামি বেকসুর খালাস। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সিটি কর্পোরেশনের নথি না পৌঁছালেও তালাক বৈধ। নাসিরের সঙ্গে তামিমার বিয়েকেও বৈধ ঘোষণা দেন বিচারক। কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট না পৌঁছানো মানে এই নয় যে তালাক হয়নি, বরং উচ্চ আদালতের সেই রায় অনুসারে ফাইন্ডিংসে উনি বলেছেন, মাননীয় আদালত বলেছেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তালাক হলে সেই তালাকে পর তারা আলাদা থাকে কিনা, তারা একত্রিত থাকে কিনা, তাদের আচরণ বা কন্ডাক্টটাই হলো মূল বিষয়। যদিও রায় অসন্তোষ বাদীপক্ষের, ন্যায় বিচারের জন্য সুপ্রিম কোর্টে আপিলের কথা জানান তারা। আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমি মনে করি অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। আমরা এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায়, তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। রাকিবের অভিযোগ ছিল নাসিরকে বিয়ের পর ভুয়া তালাকনামা তৈরি করেছিলেন তামিমা সুলতানা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ভাগ্য বদলের স্বপ্নে পা বাড়িয়েছিলেন ভারতে, তবে সেই স্বপ্নই পরিণত হয় দুঃস্বপ্নে। অবশেষে দীর্ঘ 17 মাস বন্দি জীবন কাটিয়ে বগুড়ার 25 যুবক ফিরে এসেছেন নিজ ভিটে মাটিতে। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে ও সহযোগিতায় দেশে ফিরতে সক্ষম হয়েছেন তারা। প্রিয় সন্তান ঘরে ফেরায় চোখে মুখে স্বস্তির ছাপ স্বজনদের। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। মাত্র 10,000 রুপির বিনিময়ে কাঁটাতরের বেড়া পেরানো, এ যেন সহজ পথেই ভাগ্য বদলের স্বপ্ন। সেই লোভে প্রতিবেশী দেশ ভারতে পাড়ি জমিয়েছিলেন বগুড়ার নন্দীগ্রামের 25 যুবক। নামমাত্র খরচে উজ্জ্বল ভবিষ্যতের আশায় সীমান্ত অতিক্রম করলেও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। স্বপ্নের বদলে তাদের জন্য অপেক্ষা করছিল কঠিন এক অজানা অধ্যায়। গত 29 মে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে 28 জন যুবককে দেশে ফেরত আনে বাংলাদেশ সরকার। তাদের মধ্যে 25 জনই বগুড়ার বাসিন্দা, আর বাকি 3 জন মুন্সিগঞ্জ, নওগাঁ ও নাটোরের সিংড়া এলাকার। জানা যায় 2025 সালের 11 জানুয়ারি অবৈধ অভিবাসী হিসাবে ভারতের তামিলনাড়ু প্রদেশের চেন্নাই শহরের একটি পোশাক কারখানা থেকে ওই যুবকদের গ্রেপ্তার করা হয়। ফিরে আসা যুবকদের দাবি, তারা বিভিন্ন সময়ে বেনাপোল, ময়মনসিংহ ও হিলি সীমান্ত দিয়ে দালালদের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে তারা পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং মাসে 20 থেকে 22,000 ভারতীয় রুপি বেতন পেতেন। গ্রেপ্তারের পর তাদের তামিলনাড়ু কেন্দ্রীয় কারাগারে রাখা হয় এবং পরে স্থানান্তর করা হয় অভিবাসী কেন্দ্রে। গ্রেপ্তারের পর সেখানকার আদালত যুবকদের 2 বছরের শাস্তি দিলেও বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনের উদ্যোগে তাদের 17 মাসের মাথায় দেশে ফিরিয়ে আনা হয়। তাদের ভাষ্য অনুযায়ী সেখানে এখনো 300 থেকে 400 বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু গ্রেপ্তার অবস্থায় আছেন। রাতে কিছু ভাত রেখে দিত, পানি দিয়ে রেখে দিত, সকালে খাইতো, এরকম করে দিনটা কাটছে আর কি। রিমান্ডে ছিলাম আপনার 6 মাস, তারপরে থেকে আমরা পরে সাজা লাগিয়ে দেয় 2 বছর। এমপিকে ধরে আমরা এম্বাসির মাধ্যমে তাদেরকে দ্রুত গতিতে দেশে ফিরে আনছি। আমরা বুঝতে পারি যে এরকম একটা দুর্ঘটনা হয়ে যাবে। বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে জেলা প্রশাসক দিলেন আরো সতর্ক হওয়ার বার্তা। যার মাধ্যমে যাচ্ছে অথবা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছে কেউ, সেই এজেন্সি অথবা সেই ব্যক্তি সম্পর্কে সঠিকভাবে খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে তারপরে তার সাথে কার্যক্রমে আসা উচিত। আর স্থানীয় সংসদ সদস্য বলছেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সরকারের কূটনৈতিক সফলতার মাধ্যমে গ্রেপ্তার যুবকদের ফিরিয়ে আনা হয়েছে। মানুষগুলো যখন তারা জেল থেকে বের হয়েছে, তারপর সেখানে তারা 3 মাস ওইখানে একটা আশ্রয়ণ কেন্দ্রে ছিল। আশ্রয়ণ কেন্দ্রে থাকার পর তারা যে কোনোভাবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করলে তার পরিবার পরিজন তারা সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি নিজে গিয়ে যোগাযোগ করেছি। ফেরত আসাদের মধ্যে বগুড়ার কাহালু উপজেলার 1 জন ছিলেন। বাকি 24 জন নন্দীগ্রামের কুহলি, কাথম, ভাটগ্রাম, টেকরি সহ আশপাশের এলাকার বাসিন্দা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারে গিয়ে উল্টো লাইনচ্যুত হয়েছে খোদ রিলিফ ট্রেন। অবশেষে 3.5 ঘন্টা পর উদ্ধার হয় ট্রেনটি। ময়মনসিংহ ঢাকা রুট সচল হলেও বন্ধ রয়েছে ময়মনসিংহ জামালপুরে ট্রেন চলাচল। এদিকে পিরোজপুরে মালবাহী ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ার ঘটনায় বন্ধ রয়েছে বরগুনার সঙ্গে পিরোজপুরের যোগাযোগ।
৩.৫ ঘন্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধারের পর ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। তবে ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ জামালপুর রুটে রেল যোগাযোগ। সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ময়মনসিংহের ইটখোলা রোড এলাকায় পৌঁছালে পাওয়ার কার বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। এ অবস্থায় প্রায় অর্ধ কিলোমিটার এগিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় রেল লাইনের একটি কালভার্ট। এতে ময়মনসিংহের সঙ্গে জামালপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেনটা যখন থামলো তখন আমরা দেখতে পেলাম যে ইটাখোলা রোডের এখানেই ওই পাওয়ার কারের গাড়ির চাকা লাইনচ্যুত হয়েছে। বিগত প্রায় 2.5 ঘন্টা যাবত আমরা এখানে এভাবে বসে আছি। এসি কামরা, কারেন্ট নেই, কিছু নেই, গরমে অস্থির হয়ে যাচ্ছি। এই ঢাকা থেকে জামালপুর যে লাইনটা, এই লাইনটার অবস্থা অনেক বিপজ্জনক। এটা প্রতিনিয়তই আমাদের এই অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে। খবর পেয়ে কেয়ারখালী লোকশেড থেকে উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে যাবার সময় মেডিকেল গেট এলাকায় পৌঁছালে সেটিও লাইনচ্যুত হয়। 2 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় রিলিফ ট্রেনটি। 1.5 ঘন্টা চেষ্টার পর উদ্ধার হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত বগি। পাওয়ার কারের যে একটা ট্রলির 4টা চাকা থেকে 4টা চাকার লাইনচ্যুত হয়। এখন আপাতত আমাদের রিলিফ ট্রেনের যে হাইড্রোলিক জ্যাক বা রিলিফ ট্রেনের কার্যক্রম চালু আছে। আশা করি খুব দ্রুততম সময়ে এটা উদ্ধার করা সম্ভব। এদিকে পিরোজপুরের দেবীপুরে মালবাহী ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে পড়ে যায় খালে। ঘটনার পর থেকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন বরগুনা ও পিরোজপুরের। তানজিনা তাসনিম, সময় সংবাদ। রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার আকাশ 12 মামলার আসামি 7 বার গ্রেফতার হয়েও 8 মাস আগে জামিনে বের হয়। চাপাতি সামুরাই দিয়ে কুপিয়ে ছিনতাই করে আবারও আতঙ্ক ছড়ায় মোহাম্মদপুরে। ধরন পাল্টে এবার ছিনতাই করে অন্য এলাকায় গিয়ে গা ঢাকা দেয় সে। তবে শেষ রক্ষা হয়নি। সাফারে অভিযান চালিয়ে দুর্ধর্ষ এই ছিনতাইকারীকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে পুলিশ। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের এভিনিউ 2 গত 4 মে সকাল 8:30টার দিকে আয়েশা টেলিকমের কর্মী হৃদয় দোকান খুলতে আসেন। এর আগে চা খেতে গেলে অটোরিকশায় এসে দুজন তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে আঘাত করে চাপাতি দিয়ে। ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। কিছু বুঝে উঠতে না পেরে রিকশার পেছন পেছন ছুটতে থাকেন হৃদয়। পরে থানায় অভিযোগ করেন দোকানে 2 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে তারা। ছুরি টুরি দেখাইয়া মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে গেছে। রিস্কও আটকাইতে চাইছিল, পরে আর আটকাইতে পারে না। পাশের নবীনগর হাউজিংয়ে 17 মে বিকেলে একটি কুরিয়ারের গাড়ি আটকে দেয় ছিনতাইকারীরা। এ সময় কুরিয়ার কর্মীর সঙ্গে থাকা 25,000 টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পুরো দৃশ্য ধরা পড়ে গাড়ির ক্যামেরায়। টাকা নিছে, গাড়ি থেকে সেট নিয়ে গেছে। চন্দ্রিমা মডেল টাউন ও বসিলা গার্ডেন সিটির সংযোগস্থল হাক্কারপার ব্রিজ। সহজে বসিলায় যাওয়ার জন্য এ বাঁশের ব্রিজ ব্যবহার করতে গিয়ে সবাই প্রায় পড়েন বিপদে। ছিনতাইয়ের আরেক হটস্পট তুরাগ নদীর ওয়াকওয়ে। চাবারি লয়ে ছুরি লয়ে আয়া মনে করেন যে চেকমেক যে টাকা পয়সা যা থাকে লয়ে যায় গাড়ি। এই শর্টকাট হওয়ার কারণে মানুষ এদিক দিয়ে যাতায়াত করে। তো এই যাতায়াতের কারণে যদি মানুষের ভোগান্তিতে শিকার হয়, এটা নিশ্চয়ই ভালো কিছু নয়। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং, চন্দ্রিমা মডেল টাউন, হাক্কারপার ব্রিজ, বসিলা গার্ডেন সিটি, তুরাগ নদীর এই ওয়াকওয়ে সহ বিভিন্ন এলাকায় একের পর এক ছিনতাই অতিষ্ঠ এসব এলাকার মানুষ। মাঝে মাঝে ছিনতাইকারী গ্রেফতার হলেও বেশিরভাগই থাকছে ধরাছোঁয়ার বাইরে। এলাকাবাসীর ধারণা বড় কোনো গ্যাং এসব ঘটনার সাথে জড়িত। এখন প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কি সেই গ্যাংকে খুঁজে বের করতে পারবে, নাকি চলতেই থাকবে এরকম বেপরোয়া ছিনতাই? গত মাসে একাধিক ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ শুরু করে বসিলা পুলিশ ক্যাম্প। ফুটেজ দেখে পুলিশ জানতে পারে এসব দুর্ধর্ষ ছিনতাইয়ে হাত রয়েছে আকাশ গ্রুপের। আকাশ ছাড়াও শনাক্ত করা হয় মাওরা সোহেল, কোবরা, ইউনুস, রবিন, উদয়, আরাফাত সহ বেশ কয়েকজনকে। শুরু হয় অভিযান। অভিযানের মুখে এলাকা ছাড়ে আকাশ। পরে খবর আসে আকাশ দলবল সহ আত্মগোপনে আশুলিয়ায়। পরে অভিযান হয় সেখানে। গ্রেফতার করা হয় আকাশ ও তার সহযোগী রবিন ও আরাফাতকে। পুলিশ জানায় আকাশের নামে ডাকাতি, ছিনতাই, মাদক সহ 12টি মামলা আছে। একাধিকবার গ্রেফতারও হয়েছে সে। হুট করে এই এলাকায় আসে একটা ঘটনা ঘটে আবার বিভিন্ন এলাকায় চলে যায়। আমরা আমাদের যে কলা কৌশল, আমাদের যে তথ্য প্রযুক্তি, আমাদের যে ম্যানুয়াল সোর্সিং আছে, আমরা এটার মাধ্যমে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আকাশের বাকি সহযোগীদের ধরতে অভিযানে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। দীর্ঘ 58 দিনের প্রতীক্ষার অবসান। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে।
কক্সবাজার উপকূল শেষ মুহূর্তের ব্যস্ততা জেলেদের। দীর্ঘ বিরতির পর মাছ ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। তবে বর্ষা মৌসুমের উত্তাল সাগর ও বৈরী আবহাওয়া তাদের মনে তৈরি করেছে নতুন শঙ্কা। মৎস্য বিভাগের আশা, সফল নিষেধাজ্ঞার সুফলে এবার সাগরে ধরা দেবে বিপুল পরিমাণ মাছ। লাভবান হবেন জেলে ও ট্রলার মালিকরা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের বাকখালী নদীর চেয়ারম্যান ঘাট। নদীতে নোঙর করা ট্রলারগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। দীর্ঘ 58 দিনের অপেক্ষার প্রহর শেষে আবারও সাগরে নামার সুযোগ মিলছে। তাই সবার চোখে মুখে উচ্ছ্বাস আর প্রত্যাশার ঝিলিক। শুধু বাকখালী নদী নয়, কক্সবাজার উপকূল জুড়েই এখন একই চিত্র। তবে এই আনন্দের মাঝেও রয়েছে শঙ্কা, কারণ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বর্ষা মৌসুমে, যখন সাগর উত্তাল আর বৈরী আবহাওয়া জেলেদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। তাই মাছের আশায় বুক বাঁধলেও নিরাপদে ফিরে আসার চিন্তা পিছুই ছাড়ছে না তাদের। আমরা এখন বুটটা প্রস্তুতি নিচ্ছি সাগরে যাওয়ার জন্য। বন্ধ যখন সরকার দেয় তখন তো মনে করেন আবহাওয়া খারাপ থাকে না, ভালো থাকে। তো যখন বন্ধ শেষ হয় তখন ঝড় তুফান সিঙ্গেল শুরু হয়। যারা মোটামুটি প্রস্তুতি নিয়েছে, আশা করছি আমরা সাগর জেলারা সবাই মাছের জন্য অধীর আগ্রহী রয়েছে। জেলা মৎস্য বিভাগের দাবি, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়েছে। যদি এরকম কোনো বিষয় থাকে যে এটা শিফট করা যায়, তাহলে এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হবে। কক্সবাজারের নিবন্ধিত প্রায় 65,000 জেলে থাকলেও এই পেশায় জড়িতদের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়ে যাবে দাবি জেলা ফিশিং বুট মালিক সমিতির। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইসলামী ব্যাংকের বিষয়টি এখন রাজনৈতিক। তবে আর্থিক খাতের স্বার্থে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। দুপুরে ব্যাংকার্স সভায় কথা জানান গভর্নর। এ সময় এবিসির পক্ষ থেকে ইসলামী ব্যাংকের আন্দোলন নিয়ে উদ্বেগ জানানো হয়। ইসলামী ব্যাংকে যা চলছে চলমান অবস্থা, অস্থিরতা, এটা নিয়ে আমরা ব্যাংকাররা খুবই আসলে উদ্বিগ্ন। বিকজ এটা পুরো ইন্ডাস্ট্রিতে বড় রকম নেতিবাচক প্রভাব পড়া শুরু করেছে। আমরা চাই যে দ্রুত দুই পক্ষ মিলে এটা সমঝোতা করা হোক। তো গভর্নর স্যার, এটা নিয়ে আমরা অনেকক্ষণ লাস্টে কথা বললাম। উনি জানালেন আমাদেরকে আসলে কি ওখানে ঘটছে, এবং হি ওয়াজ ভেরি ক্যান্ডিড অ্যান্ড হি ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড বলবো যে ভেরি অবজেক্টিভ অলসো। তো এখানে উনি আমাদের কথা শুনলেন। উনি বললেন যে দ্রুত দেখা যাক কি করা যায় দুই পক্ষের মধ্যে, যাতে ইসলামী ব্যাংকের এই সমস্যাটা দ্রুত সমাধান হয়। ডিজিটাল লেনদেনে 1 জুলাই থেকে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে বাংলা কিউআর কোড। এরই প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক চত্বরে জড়ো হন তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটরের প্রধান নির্বাহীরা। কার্যক্রম উদ্বোধন করেন গভর্নর মুস্তাকুর রহমান। আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে এটি গ্রাহকদের সহায়ক হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ক্যাশলেস সমাজের পরিকল্পনার অংশ হিসেবে এটি বড় পদক্ষেপ বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র। এটা লেনদেনে সবার জন্য সহায়তা হবে, যে কারণে আজকে এটার অংশ হিসেবে একটা ক্যাম্পেইন প্রোগ্রামে গভর্নর মহোদয় এটা উদ্বোধন করেছেন। আজকে সকল ব্যাংকের যে এমডিরা ছিলেন এবং একই সাথে পিএসও, পিএসপি সবাই ছিলেন, এমএফএস। তো এদের মাধ্যমে এটা আসলে শুরু হলো যে ক্যাম্পেইন, যে প্রচারণাটা যাতে আমরা জনগণের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি, যাতে তারা এই ব্যবহারে উদ্বুদ্ধ হয় এবং পরবর্তীতে আমরা যে আমাদের যে আলটিমেট টার্গেট ক্যাশলেস বাংলাদেশ, সেখানে আমরা পৌঁছতে পারি। দেশের বাইরের খবর। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরান। বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। কুয়েত ও জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতেও আঘাতের কথা জানায় আইআরজিসি। ইরানি ভূখণ্ডের কাছে থাকা বিদেশি বাহিনীকে দ্রুত সরে যেতে সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বুধবার সকালে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলে হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে আক্রমণ চালানোর দাবি আইআরজিসির।
এক বিবৃতিতে বাহিনীটি জানায়, প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়, যেখানে উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন নৌ ও বিমান ঘাঁটির 21টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। পাশাপাশি ইরানের আকাশসীমায় একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে বিপ্লবী গার্ড বাহিনী। ভবিষ্যতে যে কোনো মার্কিন সামরিক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে বলে উল্লেখ করে IRGC। একই সঙ্গে ওয়াশিংটনকে সম্ভাব্য উত্তেজনার সব দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করেছে তারা। ইরানের ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে জর্ডানের সেনাবাহিনী। বাহরাইনে আবারও আকাশ সতর্ক সংকেত সক্রিয় করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার এবং নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। এর আগে হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে ইরানের জাস্ক, কেশবদ্বীপ, মিনাব এবং বন্দর আব্বাস সহ হরমুজ প্রণালীর আশেপাশে রাডার ও যোগাযোগ স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব হামলায় ইরানের পানির ট্যাঙ্ক ও যোগাযোগ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সতর্কতামূলক এক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের ভূখণ্ডের কাছে কোনো বিদেশি বাহিনী অবস্থান করলে দ্রুত এলাকা ছেড়ে যেতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ। আফগানিস্তানের 3 প্রদেশে পাকিস্তানের হামলায় 11 শিশু সহ অন্তত 13 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 14 জন। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে এক পোস্টে কথা জানান। বলেন, আকাশসীমা লঙ্ঘন করে খোস্ত, কোনার ও পাকটিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তান। মধ্যরাতে সবাই যখন ঘুমন্ত অবস্থায় ছিল তখন এই ন্যাক্কারজনক আক্রমণ চালানো হয় বলেও দাবি করেন তিনি। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ। খেলার খবর। জয় দিয়ে 2026 বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডকে 3-0 গোলে হারালো আলবিসেলেস্তে। ম্যাচে একটি করে গোল করেছেন লিওনেল মেসি, ভ্যালেন্টিন বার্কো ও থিয়াগো আলমাদা। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ আলবিসেলেস্তেদের। শিরোপা ধরে রাখার মিশনে দলকে বাজিয়ে দেখার শেষ সুযোগ লিওনেল স্ক্যালোনির। সাইড বেঞ্চের শক্তি পরখ করতে সবশেষ হন্ডুরাস ম্যাচের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন আনেন আর্জেন্টাইন কোচ। এদিনও শুরুর একাদশে না রেখে বিশ্রাম দেওয়া হয় লিওনেল মেসিকে। আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আর্জেন্টিনা। গোল পেতেও বেশি সময় লাগেনি 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 8 মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ভ্যালেন্টিন বার্কো। আইসল্যান্ডের ডি বক্সের জটলা থেকে পাওয়া বল দারুণ এক ভলিতে জালে পাঠান এই মিডফিল্ডার। এগিয়ে গিয়ে বল দখলেও আধিপত্য দেখায় স্ক্যালোনির দল। তবে প্রথমার্ধে আর কোনো গোল পায়নি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেশ কিছু পরিবর্তন আনেন কোচ। 69 মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এতদিন মাঠে নামতে পারেননি বিশ্ব চ্যাম্পিয়নদের প্রাণভোমরা লিও মেসি। মাঠে নেমেই খেলায় প্রভাব ফেলেন লিও। দারুণ এক পাসে বল বাড়ান লাউতারো মার্তিনেজের দিকে। তবে সেখানে আর্জেন্টাইন ফরওয়ার্ডকে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন আইসল্যান্ডের গোলরক্ষক এলিয়াস রাফিন ওলাফসন। পেনাল্টি থেকে কোনো ভুল করেননি মেসি। মাঠে নামার 3 মিনিটের মাথায় গোল আদায় করে নেন বিশ্বসেরা ফুটবলার। ম্যাচ শেষ হওয়ার আগে আইসল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন থিয়াগো আলমাদা। 87 মিনিটে রদ্রিগো ডিপলের অ্যাসিস্ট থেকে জাল খুঁজে নেন অ্যাথলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 3-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। আলাবামার এই জয়ে আত্মবিশ্বাস নিয়ে চতুর্থ শিরোপার মিশনে নামবে আর্জেন্টিনা। 17 জুন প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বাবা দাদাকে দেখে কেউ সাপোর্ট করেন আর্জেন্টিনা, আবার কারো বাবা আর্জেন্টিনার ভক্ত হলেও সন্তান সমর্থন করেন ব্রাজিল। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবে বিশ্বকাপ মানে বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম নয়। প্রবীণ থেকে নবীন সবাই অপেক্ষায় বিশ্বকাপ রোমাঞ্চে মেতে ওঠার। ফুটবল বিশ্বকাপ বাংলাদেশের মানুষের জন্য আনন্দ আর আবেগের এক মহোৎসব। আর এর সিংহভাগ জুড়েই থাকে ব্রাজিল আর্জেন্টিনা দল নিয়ে উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম নয়। পাড়া, মহল্লা, গ্রাম, শহর চারদিকে ছড়িয়ে পড়েছে রোমাঞ্চ। প্রতিনিয়ত হচ্ছে মিছিল, শোভাযাত্রা।
বাংলাদেশে টেলিভিশনে প্রথম বিশ্বকাপ দেখানো হয় 1986 সালে। সেবার দিয়েগো ম্যারাডোনা ম্যাজিকে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। এরপরই দেশে আলবি সেলেস্তেদের নিয়ে শুরু হয় উন্মাদনা। আছে ব্যতিক্রমও। রেডিওতে পেলের খেলা শুনেও অনেকে হয়েছেন ব্রাজিল ভক্ত। আমি 70 দশক থেকে অদ্যাবধি মাঠে আছি। ব্রাজিলের টিমকে আমি বেশি প্রাধান্য দেই, বেশি ভালোবাসি। তাদের খেলাকে, ছন্দময় খেলাকে আমার পছন্দ। 86 সালে ম্যারাডোনার যে খেলাটা, ওটা কিন্তু লাইভ দেখছিলাম, হাতে রাখতে বলটা হয়েছিল, কিন্তু দেখা গেছিলো। 86 সালে আমি যে দেশের পতাকা টাঙাইছি, দ্যাট মিনস আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে এবার টাঙাইছিলাম সম্ভবত জার্মানি চ্যাম্পিয়ন হচ্ছে। তারপরে লাগাইছিলাম পাশায় ব্রাজিল চ্যাম্পিয়ন হচ্ছে। এটা কিন্তু আমার অদ্ভুত ক্যালকুলেশন। আমার ফেভারিট দল বলতে আমাকে আর্জেন্টিনাকে ভালো লাগে, কারণ ব্রাজিলেও তো খেলা তো আমরা চোখে, পেলের খেলা তো চোখে দেখিনি, কিন্তু ম্যারাডোনার খেলা দেখছি। অনেকেই আবার বাবা দাদাকে দেখে শুরু করেন সমর্থন। আমাদের বাপদাদা যারা ছিল তারা ম্যারাডোনা ভাইকে অনেক, তার খেলা অনেক পছন্দ করতো। সেই ক্ষেত্র থেকে বাপদাদার কাছ থেকে শুনে আর্জেন্টিনা দলে সাপোর্ট করা। তারপরে আমাদের মেসি যে আছে, উনি তো সর্বকালের সেরা খেলোয়াড়, এটা আমরা সকলেই জানি। আমি যদি একবেলা না খাই থাকি তাও আমি পারবো, কিন্তু আমি ফুটবল ছাড়া থাকতে পারবো না। বর্তমান প্রজন্মের একটা বড় অংশ মেসি নেইমারের ভক্ত। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই ব্রাজিল আর্জেন্টিনায় বুঁদ হয়ে আছেন সমর্থকরা। আমি ব্রাজিলকে পছন্দ করি, কারণ আমার বাবা আর্জেন্টিনা, বাবাকে সঙ্গে একটু গুস্তাগুস্তি করার জন্য আমি ব্রাজিলকে পছন্দ করি। আর ব্রাজিলের খেলা দেখে আমার ভালো লাগে। ব্রাজিল হচ্ছে একটা অনেক পাওয়ারফুল একটা দল। আমরা চাচ্ছি এই বছর ব্রাজিলই নিক ফিফা ওয়ার্ল্ড কাপ। মেসি হচ্ছে ফুটবলের গড, আমরা মেসিকে সাপোর্ট করি। মেসি এবার বিশ্বকাপটা নেবে। মেসি আছে, তারপর ম্যারাডোনাও খেলতো আগে, এখন ডি মারিয়া তো ছাড়ে দিল। আমাকে মেসিকে অনেক ভালো লাগে, তাই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। বিশ্বকাপ যার হাতেই উঠুক না কেন, ফুটবলের উৎসবে বাংলাদেশ বরাবরের মতোই থাকবে সমান উচ্ছ্বসিত। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নতুন বাজেটে 13 অগ্রাধিকার, সমতাভিত্তিক উন্নয়নী লক্ষ্য। মাস শেষে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম। মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি চান নির্দিষ্ট আয়ের মানুষ। সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্টে দেশ বিদেশে বারবার অপতৎপরতা। সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রযুক্তি সমৃদ্ধ করার উদ্যোগ। এবং বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে অনেকে। পুশ ইন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি। যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ সরকার, বলছে 11 দল। 2 দিনের কর্মসূচি ঘোষণা। এ ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তামিম। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।